বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসকদের বেগম জিয়া স্বাস্থ্য পরীক্ষা, দুপুরে মেডিকেল বোর্ডের সভা। সুচিকিৎসা হচ্ছে না দাবি করে হাইকোর্টে আইনজীবীদের চিঠি। মা ইলিশ রক্ষায় আজ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত শিকারে নিষেধাজ্ঞা, সভা সহযোগিতা কামনা মৎস্য বিভাগের, ভোলায় ৩ জেলে আটক। নির্বাচনের আগে দেশে অস্থিরতা সৃষ্টিতে সংগঠিত হচ্ছে জঙ্গিরা, তথ্য পুলিশের, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর হলে হুমকি হবে না, মত বিশ্লেষকদের। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলায় আসামি সাইফুল মামুনের মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল, রিভিউ আবেদন খারিজ। এবং সাফ অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় সঞ্জয়দা মৌসুমীদের। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকরা। বেলা 11টার দিকে মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিকে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসেছেন তার আইনজীবীরা। বেলা 11:15টার দিকে তারা হাসপাতালে আসেন। এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়া চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। গতকাল বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসার পর থেকে বোর্ড প্রধান, ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল জলিল চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজাপ্রাপ্ত বেগম জিয়া গত 8 ফেব্রুয়ারি থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে রয়েছেন। বয়সজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে গত বৃহস্পতিবার আদালত খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে নেয়ার নির্দেশ দেন। এদিকে হাসপাতালে বেগম জিয়া সুচিকিৎসা হচ্ছে না দাবি করে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে চিঠি দিয়েছেন তার আইনজীবীরা। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। বিস্তারিত জানতে সরাসরি চলে আছে তার কাছে। সুমন। ফয়সাল, কিছুক্ষণ আগেই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য, তার চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উচ্চ আদালতের নির্দেশে যে বোর্ড গঠন করা হয়েছে চিকিৎসকদের নিয়ে, তারা প্রবেশ করেছেন। তিনি যেখানে রয়েছেন সেই 612 নম্বর ভিআইপি কেবিনে, সেখানে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন। তাদের সঙ্গে সেখানে প্রবেশ করেছিলেন হাসপাতালের পরিচালক। তিনি কিছুক্ষণ আগে আবার বেরিয়ে আসার পর আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু বলেছেন যে চিকিৎসকরা সেখানে রয়েছেন এবং তার অনুমতির জন্য অপেক্ষা করছেন। এটা হচ্ছে 15 মিনিট আগে তিনি বলেছেন। বেগম জিয়ার অনুমতি পাওয়ার পরপরই তার যে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি তারা দেখবেন। এরপর তারা একটি মিটিংয়ে বসবেন। এই বোর্ডটি মিটিংয়ে বসার পরে তারা সিদ্ধান্ত নেবেন যে তার স্বাস্থ্য যে চিকিৎসা কার্যক্রম কিভাবে তারা পরিচালনা করবেন এখানে থাকা অবস্থায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং সেটি তারা গণমাধ্যমকে অবহিত করবেন যে তাদের চিকিৎসা পরিকল্পনার বিষয়টি। আর ইতোমধ্যেই এখানে অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখানে দেখার জন্য, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন তার আইনজীবী এবং স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এসেছেন, সাথে এসেছেন আইনজীবী নেতা জয়নাল আবেদিন এবং এসেছেন এজে মোহাম্মদ আলী সহ আরও 2 জন। তারা এই মুহূর্তে অবস্থান করছেন পরিচালকের কক্ষে। পরিচালকের সঙ্গে তারা কথা বলছেন যে কিভাবে তারা দেখা করবেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মেডিকেল কর্তৃপক্ষের কাছে তারা আবেদন করেছেন। সেই আবেদনটির ব্যাপারেই তারা জানতে চাচ্ছেন। তারা অনুমতি দিলে তারা দেখা করবেন। তবে সেখানে কি ধরনের কথা চলছে বা তারা আসলে দেখা করার অনুমতি পাবেন কিনা, পরিচালকের কক্ষ থেকে তারা যখন বের হয়ে আসবেন তখন কিন্তু আমরা এখান থেকে সরাসরি জানিয়ে দিতে পারবো। আর মেডিকেল বোর্ড যারা স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রবেশ করেছেন, তারা সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে বের হওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন অথবা মিটিং শেষ করার পরে তো ব্রিফ করবেন। সেটিও কিন্তু এখান থেকে আমরা সেই তথ্যটি জানানোর চেষ্টা করব। এই ছিল মেডিকেল থেকে সর্বশেষ অবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমের খবর। যাচ্ছি পরের খবরে। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার আসামি সাইফুল মামুনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।
সকালে রিভিউ আবেদন খারিজের আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া আর কোনো পথ নেই মামুনের। ওই আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকর করবেন কারা কর্তৃপক্ষ। 2017 সালের 1 নভেম্বর সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলায় মামুনকে মৃত্যুদণ্ডের রায় দেন হাইকোর্ট। এর আগে নিম্ন আদালতেও মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়। 2012 সালের 5 মার্চ রাতে গুলশানের কূটনৈতিক এলাকায় বাসার কাছে গুলিবিদ্ধ হন খালাফ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিশেষ করে দ্রুত স্থান পরিবর্তনের সুবিধার্থে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বেছে নিচ্ছে আস্তানা তৈরির জন্য। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলে এমন কর্মকাণ্ড নির্বাচনে হুমকি হবে না বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘ বিরতির পর শুক্রবার ভোরে আবারও পাওয়া গেল জঙ্গি আস্তানার সন্ধান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশে মিরেশ্বরে এই জঙ্গি আস্তানায় প্রথম পর্যায়ে 4 জন জঙ্গি অবস্থানের তথ্য থাকলেও শেষ পর্যন্ত পাওয়া যায় 2 জনের মরদেহ। বাকি 2 জনের খোঁজ পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। এক্ষেত্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সৃষ্ট অস্থিরতার সুযোগে জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অত্যাধুনিক অস্ত্র এবং বিভিন্ন রকম অপরাধের মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করছে শুধুমাত্র নির্বাচনকে বানচাল করার জন্য। ইতিমধ্যে দেশে শুরু হয়ে গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড়। আইন শৃঙ্খলা বাহিনীগুলো নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা সাজাতেই ব্যস্ত। আর এই সময়টাকেই জঙ্গিরা সংগঠিত হওয়ার সুবিধাজনক সময় হিসেবে বেছে নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্বাচনকে সামলানোর কাজে ব্যস্ত থাকায় এই সময়টা হয়তো সুযোগ হিসেবে ওরা বেছে নিতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সক্ষমতার পরিচয় দেয়, তাদের সার্ভেলেন্সের যথেষ্ট এফেক্টিভনেস তারা দেখাতে পারে, তাহলে এটা খুব বেশি এখানে নির্বাচনে কোনো থ্রেট হবে বলে আমি মনে করি। গত বছর এই মিরেশ্বরাই এবং সীতাকুণ্ডই জেএমবির 3টি আস্তানার সন্ধান পেয়েছিল পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই স্থানকে বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধান 2টি কারণ চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মহাসড়কের পাশে হলে হয় কি যে তাদের ল্যান্ডিং স্টেশনটা খুব কাছে, রাতের বেলা যে কেউ এখানে নেমে এখানে চলে যেতে পারবে। আবার যদি কেউ এখান থেকে এসে অন্য কোথাও যেতে চায় তারা চলে যেতে পারবে। এটা তো ট্রান্সপোর্টেশনের জন্য সুবিধা। আমার ধারণা যে এই অর্থ সংগ্রহের জন্য এই স্থানগুলো তারা বেছে নিচ্ছে বিভিন্ন লোককে কনভিন্স করে যাতে নাশকতা করতে পারে। এক্ষেত্রে বহন এবং ব্যবহারের সুবিধার কারণে জঙ্গিরা AK-22 মতো অত্যাধুনিক অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে বলে তথ্য পেয়েছে র্যাব। হলি আইডিজনে তারা ব্যবহার করেছিল। এর হলি আইডিজনের পরে আরেকটি অভিযান র্যাবের সঙ্গে হয়েছিল, সেখানেও আমরা দেখেছিলাম যে AK-22 কারণে রেট অফ ফায়ার বেশি এবং খুব ছোট। বিগত 2008 সালের নির্বাচনের আগ মুহূর্ত সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল জঙ্গি সংগঠন জেএমবি। সে সময় চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ গ্রেনেড সহ মাসুম নামে এক জঙ্গি নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। মূলত রাজনৈতিক সমাবেশে হামলার জন্য এসব গ্রেনেড মজুত করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিল জঙ্গি নেতা মাসুম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, 2টি বড় ধসের কারণে আস্থা সংকটে পুঁজি বাজার। মন্তব্য অর্থমন্ত্রীর। সুদের হার নির্ধারণ করায় ব্যাংকে কমেছে আমানত সংগ্রহ, বলছেন অর্থনীতিবিদরা। মা মাছ রক্ষায় আজ থেকে 28শে অক্টোবর পর্যন্ত দেশের সমুদ্র ও নদীতে সব ধরনের মাছ শিকারের উপর সরকারের 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইলিশ গবেষকরা। তবে জেলেরা অবরোধ চলাকালীন পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। নিষেধাজ্ঞা অমান্য করে যাতে কেউ মাছ ধরতে না পারেন সেজন্য কঠোর অবস্থানের কথা জানিয়েছে মৎস্য বিভাগ। ঘাটে নৌকা ভিড়িয়ে জাল ও দড়ি গুছিয়ে রাখছেন জেলেরা। নদীতে চলছে নৌ পুলিশের টহল। রোববার থেকে সব ধরনের মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় চাঁদপুর সহ সারা দেশের ঘাটেই এমন দৃশ্য। এদিন চাঁদপুরের পদ্মা মেঘনা সহ 6টি অভয়াশ্রম ও ইলিশ বিচরণের নদী সাগর মোহনায় মাছ ধরার কোনো নৌকাও চোখে পড়েনি। সরকার অভিযান দিয়েছে, আমরা মান্য করে আমরা জালনা উড়িয়া নিয়ে যেতেছি আর কি। সরকার তো অভিযান দিয়েছে আমাদের লিগি, আমাদের দরকার লাভের লিগি। সময়টা নির্ধারণ সঠিক আছে এবং তারা মাছ ধরা থেকে বিরত রয়েছে এবং তারা বলছে যে ঠিক আছে, এইভাবে যদি অব্যাহত থাকে তাহলে এই ইলিশ উৎপাদনটাও ঠিক থাকবে।
সরকারি আইন মেনে পটুয়াখালীর লতাচাবলি পয়েন্ট ও আন্দারমানিক নদীর মোহনা সহ সব নদী এলাকায় বন্ধ রয়েছে মাছ ধরা। জাল ও দড়ি মেরামতে সময় পার করছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞার সময় স্বাভাবিক জীবনযাপনে পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। সরকারের কাছে আমাদের দাবি 22 দিনে 20 কেজি চাল দিচ্ছে, তা নিয়ে আমাদের পরিবার বাঁচার কোনো যাচ্ছে না। 20 কেজি চাউল দিয়ে আমরা হয়তো পাই না, পাই অন্য লোকে। তার চাই যদি একটা কাজ কাম দিতে আমাগো, তাহলে আমরা করিয়া খাইতে পারতাম পোলাপান নিয়া। নিষেধাজ্ঞার প্রথম দিনই জেলে শূন্য ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। মাছঘাটগুলো থেকে কোনো নৌকা ট্রলার নদীতে যায়নি। তবে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে যাওয়ার সময় জাল ও নৌকা সহ 3 জেলেকে আটক করেছে নৌপুলিশ। অভিযান অব্যাহত রেখেছে মৎস্য বিভাগ ও 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 21টি টিম। মা ইলিশ ডিম দিবে, আর ওই রেণু থেকে মাছ বড় হবে, ওই মাছ জেলেরাই ধরবে, আমরাই বিক্রি করব। এতে জেলেরও লাভবান হবে, আমরাও লাভবান হব। 24 ঘন্টা আমরা নদীতে থাকবো, যাতে জেলেরা কোনোভাবেই মাছ না ধরতে পারে। আমরা আশা করি যে আমাদের যে অভিযান পরিচালিত হচ্ছে তাতে কোনো জেলেই নদীতে নামবে না এবং আমরা নদীকে মুক্ত রাখবো এই ইলিশের ডিম ছাড়ার জন্য। আগামী 24শে অক্টোবর আশ্বিনের পূর্ণিমা। প্রতি বছর এ সময় 70 থেকে 80 ভাগ ইলিশ গভীর সমুদ্র থেকে ডিম ছাড়তে নদীর মিঠা পানিতে চলে আসে। তাই পূর্ণিমার আগের 17 দিন ও পরের 4 দিন সহ মোট 22 দিন মাছ ধরার উপর সরকারের এই নিষেধাজ্ঞা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে বরিশালের ইলিশের মোকামপোর্ট রোড এলাকায় আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সরাসরি যাচ্ছে তার কাছে। সোহাগ। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আসলে আমি রয়েছি বরিশাল কীর্তনখোলা নদী এলাকায়। এখানে প্রজনন মৌসুম উপলক্ষে কিন্তু ইলিশ মাছ ধরা বন্ধ হওয়ার কারণে কিছুক্ষণ আগে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ, নৌপুলিশ এবং র্যাব যৌথভাবে। আমরা তাদের এই অভিযানের সাথে ছিলাম। আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে নদীতে কিন্তু এই মুহূর্তে আমরা ছিলাম কীর্তনখোলা নদী এলাকায়। এই জায়গাটিতে কিন্তু কোনো আসলে আমরা জাল দেখতে পাইনি। যারা জেলেরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন, আসলে সরকারের যে এই অভিযান এটি সফল করার উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা মাছ ধরা থেকে বিরত রয়েছেন। একটু তথ্য জানিয়ে রাখি যে আজকে গত রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে এই অভিযান। মোট চলবে 22 দিন, অর্থাৎ 28 তারিখ পর্যন্ত রাত 12টা 1 মিনিট পর্যন্ত এই অভিযান চলবে। এর উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে এই সময়টিতে ইলিশ মাছের প্রজনন মৌসুম, মা ইলিশ যাতে ঠিকঠাক মতো ডিম ছাড়তে পারে নদীতে, এবং সেই কারণেই কিন্তু আসলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই ডিমওয়ালা মাছগুলো এখন বিচরণ করবে নদীর বিভিন্ন জায়গাটিতে, এবং এই বিচরণ কালে যাতে কোনো ডিমওয়ালা মাছ ধরা না পারে এই লক্ষ্যে নিয়েই কিন্তু মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এবং প্রতি বছরের এই সময়টিতে এই অভিযান করা হয়ে থাকে এবং এর সুফল ভোগ করছে কিন্তু সাধারণ মানুষ। আমরা যেটা দেখি যে আসলে কিন্তু ইলিশ মাছের কিন্তু মাঝে মধ্যে এমন অবস্থা তৈরি হয় যে মানে প্রচুর দাম থাকে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, আমরাই রিপোর্ট করি। কিন্তু সেই যে অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে সাধারণ মানুষ যেন ইলিশ খেতে পারেন এবং ইলিশের যাতে বংশ বৃদ্ধি হয় এই লক্ষ্যে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে, এবং এই অভিযান চলবে একেবারে 22 দিন পর্যন্ত। এই ছিল মোটামুটি বরিশাল থেকে ইলিশের প্রজনন মৌসুমের সর্বশেষ খবর। ফয়সাল। মাছ রক্ষায় যে কোনো ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই খবর নিয়ে আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সরকারি চাকরির সব শ্রেণীতে 10 থেকে 15% কোটা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু। তিনি বলেন, কোটা বাতিল নয়, যৌক্তিক কোটা সংস্কারের পক্ষে এতদিন আন্দোলন করেছেন তারা। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে উপযুক্ত সম্মান দেওয়ার মাধ্যমে যারা পিছিয়ে আছে তাদেরকে আর্থিক সহায়তা দিন। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী নারীদেরকে এগিয়ে আনার জন্য বিশেষভাবে প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা গ্রহণ করুন, এবং ছাত্রদের যে দাবি দেওয়া ছিল সেটার আলোকেই বাকি 2টি শ্রেণী, 3য় এবং 4র্থ শ্রেণীতে কোটা সংস্কারেরও একটি দ্রুত পদক্ষেপ নিন। সময় সংবাদে আরো থাকছে, রোগ প্রতিরোধ সহ স্বাস্থ্য ঝুঁকি কমাতে কুড়িগ্রামে হতদরিদ্রদের মাঝে দেয়া হচ্ছে পুষ্টি চাল, খুশি এলাকাবাসী। দুবার বড় অঙ্কের ধসের কারণে পুঁজিবাজারে আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগ অনেক কম। পুঁজিবাজার যাতে গড়ে উঠতে পারে তার জন্য ভিত্তি আমরা স্থাপন করেছি।
এর মধ্যেই দুইবার বড় ধরনের ধস হয়েছে, সুতরাং এটা নিয়ে অনেকেই চিন্তিত। এই চিন্তার ফসলটাই হলো বর্তমানে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, তারা আজ প্রায় 8 বছর ধরে এই প্রতিষ্ঠানটিকে দাঁড় করাবার চেষ্টা করছেন। চলতি অর্থ বছরের শুরুতেই দেশে সরকারি বেসরকারি ব্যাংকে কমেছে আমানত সংগ্রহ ও ঋণ ছাড়ের পরিমাণ। ব্যাংক অ্যাসোসিয়েশন সুদের হার নির্ধারণ করে দেয় নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মুক্ত বাজার অর্থনীতিতে কোনোভাবে এমন সিদ্ধান্তে সুফল মিলবে না, উল্টো আর্থিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারিয়ে অর্থ সংকট আরও বাড়বে বলে মনে করেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সহজভাবে একটু ঘুরিয়ে বললে ভুল হবে না যে টাকা কেনা বেচার জন্য বড় মার্কেট দেশের ব্যাংকিং খাত। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে ও সুদ হারে নিজেদের অর্থ সাময়িকভাবে বিক্রি বা আমানত জমা রাখেন সাধারণ মানুষ। কিনে নেয় টাকাগুলোই আবার গ্রাহকদের কাছে নির্দিষ্ট শর্তে বিক্রি করে বা ঋণ হিসেবে দেয় ব্যাংকগুলো। টাকা কেনা বেচার এই সমতায় হেরফের হলেই সৃষ্টি হয় উভয় দিকেই সংকট। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ব্যাংকগুলোতে আমানত সংগ্রহের ধারাবাহিকতা বরাবরই ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু বর্তমানে গত জুনের চেয়ে চলতি বছরের জুলাই মাসে তা নিম্নমুখী। একই সময়ে ঋণ ছাড়ের পরিমাণও কমেছে প্রায় 5,500 কোটি টাকা। এজন্য অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের মতামতে ব্যাংক অ্যাসোসিয়েশনের দেয়া সাম্প্রতিক সিদ্ধান্তকেই দায়ী করছেন অর্থ বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে দেখেছি কিছুটা জোর করে চাপিয়ে দেয়া হলো যে আমানতের হার 6%-এর উপরে করা যাবে না। সরকারিভাবে বলে দেয়া হয়েছে যে সঞ্চয় সুদের হার কমে যাবে, কাজেই এখানে আমানত কমবে, এটাই তো স্বাভাবিক। মুখের কথায় আমাদের প্রশাসনের শাসন করতে পারেন, কিন্তু বাজার চালাতে পারবেন না। ব্যাংকে যদি ডিপোজিট অ্যাট্রাক্ট করতে হয়, তাকে সঞ্চয়পত্রের কাছাকাছি ইন্টারেস্ট দিতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, বেঁধে দেয় সুদ হার কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মসূচি নয়, ব্যাংকগুলোর অভ্যন্তরীণ বিষয়। ব্যাংকগুলো তারা তাদের চিন্তা চেতনা করে গেছে। তারা যদি আবার কেউ ব্যাংক যদি একটা ব্যাংকও না করতো, তখন বোঝা যেত ইটস কোয়াইট ইম্পসিবল। এখন এই জিনিসটা এটা তো ফ্রি ইকোনমিতে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু ওই জাতীয় কিন্তু ওইরকম কিন্তু ছিল না যে তোমাকে এই পার্সেন্টেজেই দিতে হবে। এটা বহু আগে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দিয়েছে। এদিকে বেসরকারি ব্যাংকগুলো বেঁধে দেওয়া সুদ হার না মানায় আমানত বেরিয়ে গেছে সরকারি ব্যাংকগুলো থেকে। এখন পর্যন্ত সরকারি 4টি ব্যাংক আমানত হারিয়েছে প্রায় 12,000 কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠানে ঢালাওভাবে ব্যাংক অ্যাসোসিয়েশন 6-9 সুদ হারের সিদ্ধান্ত কোনোভাবেই দিতে পারে না মন্তব্য করে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহ আহমেদ বলছে, সাধারণ গ্রাহকরা বাধ্য হয়ে ভিন্ন পথ অবলম্বন করছে। এটা করেছে ব্যাংক থেকে, তাদের তো কোনো এখতিয়ারও নাই। ইভেন বাংলাদেশ ব্যাংকও রেট নির্ধারণ করতে পারে না। দরিদ্র এবং মধ্যবিত্ত লোকের অ্যাসেট হলো টাকা, অতএব ওরা টাকা রাখবে, দেখে যে আমার টাকা কমে যাচ্ছে, অতএব কেন রাখতে হবে? আইদার তারা তখন ব্যাংক বিমুখ হচ্ছে। গত জুন মাসে আমানত সংগ্রহে 6 ও ঋণে 9% সুদ হার নির্ধারণ করে বিএবি। এতে ব্যাংকগুলোতে অর্থমন্দা সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আমাকে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, মাননীয় গভর্নর সাহেব বলেছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম চাঁদপুর 3 আসনের রাজনীতি। বিগত নির্বাচনগুলোতে প্রায় সমানে সমান জয় পায় আওয়ামী লীগ ও বিএনপি। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ, তবে আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। ভোটাররা বলছেন, নারী নির্যাতন প্রতিরোধ ও উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। ফারুক আহমেদের পাঠানো তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের বাড়ি নামে পরিচিত সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর 3 আসন। 1973 সাল থেকে এ পর্যন্ত 10টি সংসদ নির্বাচনে 3বার আওয়ামী লীগ, 3বার বিএনপি, 2বার জাতীয় পার্টি ও 2বার স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রিক তৎপরতা বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের। চলছে প্রচারণা। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। আমার দল আমাকে আবারও এই এলাকা থেকে আমাকে মনোনয়ন দেবে এবং আমি বিশ্বাস করি যে এই এলাকার মানুষ তারা আমাকে আবারও তাদের প্রতিনিধি হবার সুযোগ দেবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। আমি সকল নেতৃবৃন্দকে এক জায়গায় এনেছি এবং আমি আশা করি আমাকে মনোনয়ন দিলে চাঁদপুর হাইমচর 3 আসনের আমরা ধানের শীষকে বিজয়ী করব।
ভোটাররা বলছেন নারী নির্যাতন প্রতিরোধ এবং এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। যিনি আমাদের ঘোষিত চিকিৎসা মহাবিদ্যালয়টি পূর্ণাঙ্গ রূপে চালু করবেন এবং আমাদের ছেলেপেলেদের উচ্চশিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। নারী বান্ধব ও নারী নির্যাতন প্রতিরোধে আমাদের নারী সমাজের পাশে যিনি থাকবেন, জাতীয় নির্বাচনে এমপি হিসেবে আমরা তাকেই চাচ্ছি। চাঁদপুর ৩ আসনে 4,29,800 ভোটারের মধ্যে নারী ভোটার 2,08,000। সময় সংবাদ, চাঁদপুর। রাজধানীর বিসিএসআইআর স্কুলে জেএসসি পরীক্ষার্থীদের ক্লাসে নয়, গুরুত্ব দেয়া হচ্ছে কোচিংয়ের প্রতি। অভিভাবকরা বলছেন বাড়তি টাকা নিতে কোচিংয়ের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ। অতিমাত্রায় এমন কোচিং নির্ভরতায় শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থীদের দক্ষতা কমে আসছে বলে মত শিক্ষাবিদদের। পিঙ্কি আক্তারের রিপোর্ট। শিক্ষার্থীদের আপত্তি তাতে কি, এখানে কোচিং করাটাই মুখ্য, এমনকি বাধ্যতামূলক করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আর তাই কোচিং এর সময় করতে কমানো হয়েছে স্কুলের সময়ও। এমন বাস্তব চিত্রই দেখা গেছে রাজধানীর বিসিএসআইআর স্কুলে জেএসসি ও পিএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে। 10টা থেকে 12টা পর্যন্ত কোচিং করানো হচ্ছে, রেগুলার ক্লাসটা কমানো হচ্ছে। যেদিন কোচিং হয় সেদিন 4টা বেশি ছুটি হয়ে যায়, আর যেদিন কোচিং হয় না ওদিন 5টা পর্যন্ত ক্লাস হয়। এটা তো বাধ্যতামূলক, না করলেও টাকা দিতে হবে। এ বিষয়ে কথা বলতে না চাইলেও পরে বিষয়টি অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক বলেন কোচিং নয় বরং অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে। কোচিং বলতে কোনো জিনিস নেই, এখানে দুর্বল ছাত্রদের নিয়ে একটা কোচিং করার প্রজ্ঞাপন আছে এবং সেখানে সাবজেক্ট প্রতি 200 টাকা নেওয়ার কথা আছে। তবে সেখানে সর্বোচ্চ 1200 টাকার বেশি নিতে পারবে না। না, আমরা 1500 নিচ্ছি না, এটা সঠিক নয়। প্রধান শিক্ষক এমনটি বললেও অভিভাবকরা বলছেন কোচিং করতে না চাইলেও টাকা দিতে হচ্ছে বাধ্যতামূলকভাবে। স্কুলে কোচিংটা বাধ্যতামূলক। 8, 5, 10 এদের তো কোচিং করাইতেছে 1500 টাকা করে আমাদের কাছ থেকে নিতে। প্রত্যেক মাসে একটা পরীক্ষা নিয়ে ওই কোচিং এর পুরো বেতনটা রেখে দেয়। কোচিং নির্ভরতা স্কুলে শিক্ষার মান কমানোর পাশাপাশি শিক্ষার্থীদেরও মূল পাঠ্য বই থেকে দূরে সরিয়ে দেবে বলে মনে করেন শিক্ষাবিদরা। শ্রেণীকক্ষে ভালো পাঠদান নিশ্চিত করতে হবে। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে পাঠ্যপুস্তকগুলো উন্নত মানের হতে হবে। পাঠ্যপুস্তক পড়ে যাতে একজন ছাত্র আত্মবিশ্বাস পায়। শুধু কোচিংই নয়, এই স্কুলে উৎসাহিত করা হচ্ছে গাইড বইকেও। এমনকি বিভিন্ন শ্রেণীর পৃষ্ঠা নম্বর সহ দিয়ে দেওয়া হয়েছে সহায়ক বইয়ের নাম। যেখানে বারবার ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানোর কথা বলা হচ্ছে, সেখানে স্কুল প্রতিষ্ঠানে ঝুঁকে পড়েছে কোচিং এর প্রতি। আর তাই শিক্ষাবিদরা মনে করছেন দ্রুত কোচিং নামক এই ব্যাধি থেকে মুক্তি না মিললে নষ্ট হয়ে যাবে শিক্ষার্থীদের সৃজনশীলতা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আলম ভাই, আপনারটা জিপি না? হ্যাঁ, জিপি তো। একটু দেন না। কেউ ব্যবহার করে, কেউ করে না, কিন্তু গ্রামীণ ফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেরই আজ আমরা বিশ্বসেরা ওকলা স্পিড টেস্টেও 1 নম্বর। গ্রামীণ ফোন। কুড়িগ্রামে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি রোগ প্রতিরোধে খাদ্য বান্ধব কর্মসূচির অংশ হিসেবে দেয়া হচ্ছে পুষ্টি চাল। রক্তশূন্যতা, ডায়রিয়ার ঝুঁকি ও শিশু মৃত্যুর হার কমাতে এ চাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে খুশি এলাকাবাসী। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকার ভোগীদের 10 টাকা কেজি দরে বছরের 5 মাস পরিবার প্রতি 30 কেজি করে চাল দেয়া হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় চালের গোড়ার সাথে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, আয়রন ও জিঙ্ক এই 6টি ভিটামিন ও খনিজ পদার্থ মিশিয়ে কৃত্রিম চাল উৎপাদন করে সাধারণ চালের সাথে মিশিয়ে তৈরি করা হচ্ছে পুষ্টি চাল। এ চালের রন্ধন পদ্ধতি সহজ এবং স্বাদ অন্যান্য চালের ভাতের মতো হওয়ার পাশাপাশি শরীরের নানা উপকারে আসায় খুশি উপকারভোগীরা। আমরা এই চাল পায়া আমরা 1 মুঠো 1 মুঠো 3 বেলা খাই। পুষ্টি দিচ্ছে এই চাউলত, উপকার আছে। এই চালটা পাওয়ার পরে আমার বহু অসুখ বিসুখ কমছে। উপকারভোগীরা নিয়মিত এ চাল পাচ্ছেন এবং এর ইতিবাচক প্রভাবে এলাকায় রোগ ব্যাধি কমেছে বলে জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। চালের সাথে আছে আবার পুষ্টি মনে করো ওই চালটা খাওয়ার পর অসুখ বিসুখ একটু আর কি কমছে। এখানে মেশিনের সাহায্যে সাধারণ চালের 100টি দানার সাথে পুষ্টি চালের 1টি দানা মিশিয়ে বাজারজাত করা হচ্ছে বলে জানালেন মিলের স্বত্বাধিকারী। ওয়ারহাউস থেকে আমরা সংগ্রহ করে আমরা খুব সতর্কতার সহিত 1:100 অনুপাতে আমরা মিশ্রণ করে খাদ্য বান্ধব কর্মসূচিতে ডিলারদের
মাঝখানে আমরা সরবরাহ করে থাকি। বর্তমানে 2টি উপজেলায় পুষ্টি চাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্য উপজেলাগুলোতে এ চাল দেয়া হবে বলে জানালেন জেলা খাদ্য দপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। এ চাল কার্ড উপকারভোগীদের মাধ্যমে বেশ সাড়া পড়েছে এবং সবাই এ চাল নিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং পুষ্টি চাল পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও বিস্তার লাভ করবে। জেলার 9 উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীর সংখ্যা 1,41,865 জন। এর মধ্যে সদর ও ফুলবাড়ী উপজেলার 30,374 জন উপকারভোগীকে পুষ্টি চাল দেওয়া হচ্ছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। রাজশাহীতে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। ভোরে নগরীর জাহাজঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাহাজঘাট এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে এমন খবরে সেখানে অভিযানে যায় তারা। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা। এ সময় ঘটনাস্থল থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন আলো সহ গুলিবিদ্ধ 4 জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে চিকিৎসক আলোকে মৃত ঘোষণা করেন। মাদারীপুরের রাজৈরে 2 সপ্তাহ অফিস করে অর্ধ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে পল্লী প্রগতি ফাউন্ডেশন নামের একটি বেসরকারি এনজিও। লোভের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন হতদরিদ্র মানুষ। এসব ভুয়া এনজিওর বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এ ঘটনায় মামলার পর অভিযুক্তদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের রাজৈরে হৃদয়নন্দী আদর্শ গ্রাম। এই গ্রামের অধিকাংশ হতদরিদ্রদের মাঝ যেন শকুনের চোখ পড়েছে। এনজিওর প্রতারণার ফাঁদে পড়ে লাখ লাখ টাকা খুইয়ে এখন সর্বশান্ত এখানকার মানুষ। এলাকাবাসী জানায়, সেপ্টেম্বর মাসের শুরুতে রাজৈরে টেকেরহাট বাস স্ট্যান্ডের পাশে স্থানীয় মেম্বার জাফর শেখের বাসা ভাড়া নেয় বগুড়া চালোপাড়া এলাকার আতিক, বিপ্লব ও সেলিম নামের 3 ব্যক্তি। পরে সেখানে পল্লী প্রগতি ফাউন্ডেশন নামের একটি এনজিওর কাজ শুরু করে তারা। সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দিয়ে উপজেলার কয়েক হাজার মানুষের কাছ থেকে অর্ধ কোটি টাকা জামানত সংগ্রহ করে ওই 3 ব্যক্তি। এরপর গত মাসের 18 তারিখে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা সংস্থার সাথে জড়িতরা। থানা অধীন প্রত্যেকটা ইউনিয়নেই এইভাবে প্রতারণা করছে তারা। এইভাবে বলে যে লোন দেবো, 30,000 টাকা দেবো, 3,000 টাকা নিয়েছে সঞ্চয়। জনগণ লোভে পড়ে আমরা এই প্রতারণা হয়ে গেছি। আমাকে ফর্ম করে নিয়ে যাওয়ার পর দিনই তারা পালাই গেছে। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সচেতন হলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো এনজিও কার্যক্রম শুরু করার পূর্বে আমাদের স্থানীয় প্রশাসনকে অবহিত করে তাদের কার্যক্রম শুরু করার বিধান আছে। অনেক সময় বিধানটা লঙ্ঘন করে এই কার্যক্রমগুলো চালায়, যেটা আমাদের অজ্ঞাতসারে হয়ে থাকে। আমাদেরকে জানানো হলে আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেব। এই ঘটনায় রাজৈর থানায় মামলা হলে আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। পল্লী প্রগতি ফাউন্ডেশন নামে একটি এনজিও গ্রাহকের টাকা আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে রাজ্য থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে গত 2 বছরে এমন আরো 6টি ভুয়া এনজিও হাজার হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় 8 থেকে 10 কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। সময় সংবাদ, মাদারীপুর। সাফ অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়নশিপের খবর। আর কোনো দুঃসহ স্মৃতির পুনরাবৃত্তি নয়। নেপালকে হারিয়ে শিরোপা উৎসবে মাততে চায় বাংলাদেশ অনূর্ধ্ব 18 নারী দল। এজন্য নিজেদের সেরাটা দিতে মুখী ফুটবলাররা। চাপ না নিয়ে স্বাভাবিক খেলা খেলতে পারলে নেপালকে হারিয়ে শিরোপা জেতা সম্ভব বলে মনে করছেন কোচ গোলাম রব্বানী ছোটন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। ভুটান থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুল হালিম। একটা ম্যাচ জিতলেই শিরোপার উৎসবে মাতবে বাংলাদেশ অনূর্ধ্ব 18 নারী দল। সেই সাথে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে পাবে শ্রেষ্ঠত্বের মুকুট। প্রতিপক্ষ নেপাল, যাদের বিপক্ষে বয়স ভিত্তিক ফুটবলে কখনোই হারেনি লাল সবুজের প্রতিনিধিরা। আসরের অন্যতম ফেভারিট ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নেপাল। তাই কিনা নেপালের বিপক্ষে একটু বাড়তি সতর্ক বাংলার মেয়েরা। খেলতে চান নিজেদের সেরা ফুটবল। ওরা শক্তিশালী টিম, আমরাও শক্তিশালী। তো ফাইনালে খেলাটা যেহেতু আলাদা হবে, আমাদের প্রস্তুতি ওই রকম। নেপালের বিপক্ষে খেলবো, তো আমরা চেষ্টা করবো ভালো করার জন্য, আর ওদের সাথে আমরা ভালো ফাইট করবো। দলের অন্যতম সেরা ফুটবলার স্বপ্নাকে ছাড়া সেমিতে নেমেছিল বাংলাদেশ। তবে ফাইনালটা রঙিন করতে চান এই ফুটবলার। নেপাল শক্তিশালী টিম, তো চেষ্টা করব হচ্ছে সর্বোচ্চ দিয়ে খেলার এবং গোল করার।
15-এ তো আমরা আমাদের ভাগ্যে ছিল না, আমরা চেষ্টা করছি কিন্তু সেটা হয়নি। আর এখন আবার সুযোগ আছে, সেই সুযোগটা আমরা কাজে লাগাবো। ফাইনালের আগে অনুশীলন করেনি তহুরা আখিরা। হোটেল লবিতে খুনসুটি আর আড্ডায় সময় কাটিয়েছেন তারা। ফাইনাল মহারণের আগে মেয়েদের নির্ভর রাখার একটা প্রচেষ্টা টিম ম্যানেজমেন্টের। প্রথম সাব স্মরণীয় করে রাখার জন্য যেহেতু আমরা ফাইনালে পৌঁছে গেছি, আমরা আজ বাংলাদেশ হিসাবে এখন আমরা অবশ্যই জয়ের জন্য আমরা মাঠে নামব। দলকে উৎসাহ দিতে টিম হোটেলে এসে ফুটবলারদের অনুপ্রাণিত করেছেন ভুটানস্থ বাংলাদেশের অ্যাম্বাসেডর। ফাইনালের আগে মেয়েরা সময় পেল মাত্র একদিন। দিনটা তারা কাটিয়েছেন টিম হোটেলের বিশ্রামে। তবে আরো একবার নেপাল বধ করতে বদ্ধপরিকর লাল সবুজের মেয়েরা। সেই সাথে প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়নশিপের ট্রফিটা উপহার দিতে চান দেশবাসীকে। ভুটানের থিম্পু থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এই মুহূর্তে ভুটানে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। বিস্তারিত জানতে সরাসরি চলে আছে তার কাছে। শিমুল। ফয়সাল, আপনি জানেন যে আজকে কিন্তু সেই ফাইনালের মহারণে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল, যেটি আসলে বাংলাদেশ নারী দলের জন্য দেশের বাইরে প্রথমবারের মতো কোনো ট্রফি জেতার সুযোগ। সেক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশ এই সুযোগটা মিস করবে না। সেক্ষেত্রে বাংলাদেশকে নিশ্চয়ই নেপালের বিপক্ষে তাদের সেরা ফুটবল খেলতে হবে। কারণটা যদি বলি, নেপাল কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ পারফর্ম করেছে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ওরা শুরু থেকেই, যেটা আসলে আমরা দেখেছি যে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ দল তাদের বিপক্ষে জিততে মাত্র 2-1 গোলের ব্যবধানে জিতেছে, যেটি লাস্ট সময়ে কিন্তু বাংলাদেশ গোল খেয়েছে। তবে যদি বলি বাংলাদেশ দলের কথা, আজকে কিন্তু গতকালকে ম্যাচকে সামনে রেখে কিন্তু তারা অনুশীলন করেনি। যে কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে আসলে ভুটানে আসার পর থেকে কিন্তু প্র্যাকটিস এবং ম্যাচের মধ্যে থাকার কারণে কিন্তু প্রথম ম্যাচের আগে অর্থাৎ ফাইনাল ম্যাচের আগে হচ্ছে তারা মাত্র একটি দিনের সুযোগ পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু কোচ এবং টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন তারা কিন্তু দলকে নির্ভর রাখার একটা চেষ্টা করেছেন। দলকে নিয়ে হোটেল লবিতে একটু আড্ডার মধ্যে ছিল। বা তাছাড়া যদি বলি যে বাংলাদেশের স্থানীয় যে সমর্থকরা আছে তারাও কিন্তু উৎসাহ দিচ্ছেন। গতকালকে আমরা যেমনটা দেখেছি, ভুটানস্থ বাংলাদেশি যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি কিন্তু সেখানে গিয়ে ফুটবলারদেরকে অর্থাৎ টিম হোটেলে গিয়ে ফুটবলারদেরকে অনুপ্রাণিত করে এসেছেন। বাংলাদেশ দলকে আসলে এখানে যে অনূর্ধ্ব 15 নারী চ্যাম্পিয়নশিপের যে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশ দলের, সেটার আক্ষেপটা আসলে ঘোচানোর জন্য এই 18 নারী চ্যাম্পিয়নশিপকে এখানকার প্রবাসী বাংলাদেশিরাও প্রত্যাশা করে আছেন। এবং কি দল তো আসলে প্রত্যাশা করেই আছেন যে এবার নিশ্চয়ই ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরবে। মোর্শেদ, আমার কাছে ভুটানের থিম্পু থেকে এই ছিল সর্বশেষ। সাফ অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়নশিপ আজ ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই খবর নিয়ে আমাদের সঙ্গে ভুটান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসকদের বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। দুপুরে মেডিকেল বোর্ডের সভা। সুচিকিৎসা হচ্ছে না দাবি করে হাইকোর্টে আইনজীবীদের চিঠি। মা মাছ রক্ষায় আজ থেকে 28 অক্টোবর পর্যন্ত শিকারে নিষেধাজ্ঞা। সবার সহযোগিতা কামনা মৎস্য বিভাগের। 4 জেলে আটক। নির্বাচনের আগে দেশে অস্থিরতা সৃষ্টিতে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। তথ্য পুলিশের। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর হলে হুমকি হবে না, মত বিশ্লেষকদের। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলায় আসামি সাইফুল মামুনের মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল। রিভিউ আবেদন খারিজ। এবং সাফ অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় সঞ্জিদা ও সুমিদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tk। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।